নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়লো 500 টাকা করে প্রত্যেকটা স্ল্যাবে, অর্থাৎ 1000 টাকা হয়ে গেল 1500 টাকা মাসিক এবং 1200 টাকা হয়ে গেল 1700 টাকা। কিন্তু মূল প্রশ্ন যেটা, এতে তৃণমূল কংগ্রেস কি 2026-এর ভোট একদম হই হই করে বৈতরণী পার করে যাবে? এবং যদি পার করে যাওয়ার পেছনে লক্ষ্মীর ভান্ডারটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে থাকে, যে সেই জায়গা থেকে এই মুহূর্তে আর কোন কোন বিষয়গুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে এবং কোন কোন বিষয়গুলো তৃণমূল কংগ্রেসকে একটুখানি বেগ পেতে হতে পারে। ভোটে জেতার ক্ষেত্রে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে আবারও জিতে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থাকছে সামনে, সেটা নিয়ে আমরা যদি একটা আলোচনা করি এবং সামগ্রিকভাবে বিভিন্ন পার্টির জোট, সেটা নিয়ে আমরা যদি একটা আলোচনা করি, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ কিছু পয়েন্ট উঠে আসবে এবং অবশ্যই আমরা সেটা নিয়ে আজকের এই পর্ব তৈরি করছি। এবং অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথম যেটা, লক্ষ্মীর ভান্ডার আপনারা জানেন 2021 সাল থেকেই একটা গেম চেঞ্জার হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ভাবে কাজ করেছে এবং 2021 সালে আইপ্যাক মূলত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং এই যে একদম সরাসরি মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া, একদম মানুষ বাড়িতে বসে আছেন তার কাছে টাকা পৌঁছে দেওয়া, এই স্কিমটা এনেছিল এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারের একদম নতুন স্কিম। পশ্চিমবঙ্গে এই ধরনের কখনোই রাজনীতি হয়নি যে একদম মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া একদম সরাসরি, এবং তাতে অবশ্যই সাধারণ বাড়ির মহিলাদের যে উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতি, যে আকর্ষণ তৃণমূল কংগ্রেসের প্রতি আমরা দেখতে পেয়েছিলাম, সেটা বহু অংশে বেড়ে গিয়েছিল এবং বহু মানুষ বলেন যে 2021 সালে যে ধরনের একটা হাওয়া তৈরি হয়েছিল, ভারতীয় জনতা পার্টি জিতে যাবে ইত্যাদি ঘটনা, কিন্তু সেইখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা একদম রীতিমতন আমরা দেখতে পেয়েছিলাম সঞ্জীবনীর কাজ করেছিল তৃণমূলের জন্য। তো সেই জায়গায় 2024-এর ভোট এলো, 2024-এর ভোটের ঠিক আগে আবারও আমরা দেখতে পেয়েছিলাম টাকা বৃদ্ধি হলো লক্ষ্মীর ভান্ডারে। 500 এবং 1000 টাকা দিয়ে শুরু হয়েছিল, সেটা হয়ে গেল 1000 এবং 1200 টাকা। তার পরবর্তীতে এই 2026-এর আগে গতকাল হঠাৎ করেই আমরা যে সম্ভাবনাটা ছিল সেটা দেখলাম সত্যি হলো, বাস্তবায়িত হলো এবং 1500 টাকা এবং 1700 টাকা মাস গেলে সারা পশ্চিমবঙ্গের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডারে এনলিস্টেড তারা পাবেন এবং সেটা ফেব্রুয়ারি মাস থেকেই পাবেন। সেটা কিন্তু অবশ্যই ভোট বাক্সে এই মুহূর্তে একটা ঝড় তুলবে। আর কি কি বিষয়গুলো রয়েছে তৃণমূলের পক্ষে, তার মধ্যে তার ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন তিনি যে কাজটা করেছিলেন সেটাও কিন্তু একটা বড় সড়ো ফ্যাক্টর হিসেবে থাকছে। অর্থাৎ গত 4 তারিখ, চৌঠা ফেব্রুয়ারি দেশের মুখ্যমন্ত্রী হিসেবে, দেশের অন্যতম একজন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন এবং তিনি কি বলেছিলেন সেখানে দাঁড়িয়ে, তার রাজ্যের সমস্যাগুলো সম্পর্কে, মানুষের সমস্যাগুলো সম্পর্কে তিনি কিছু কথা বলতে চান। এবং সত্যি আপনাদেরকে সেদিনই বলেছিলাম যে 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 মানুষেরা 1,36,00,000 মানুষেরা তারা শুনানিতে ডাক পেয়েছেন, বিভিন্ন কাজকর্ম ছেড়ে তাদের ঘন্টার পর ঘন্টা গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে, তারা যে দলেরই ভোটার হোক না কেন, তাদের কাছে কিন্তু এই বিষয়টা অবশ্যই থাকবে যে মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কথাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঠিক তার আগের দিন জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক তার সঙ্গে বৈঠক করে আমার কথাটা পৌঁছে দিয়েছে। এবং সত্যি তো, যদি কারোর বাড়ির পরিবারের যে কোনো ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, কিংবা এরকমও দেখা গিয়েছে যে কোনো মানুষকে ডাকা হয়েছে তার নামের বানানে ভুল হয়েছে, তিনি নিজেই 2002 সালে ভোটার লিস্টে ভোট দিয়েছিলেন, তাদেরকেও ডাকা হয়েছে। তো সেই রকম মানুষ যারা বৈধ ভোটার হিসেবে অলরেডি নির্বাচন কমিশনই বলে দিচ্ছে যে আপনাদের তো 2002 সালে ছিল ভোটার লিস্টে নাম, তো সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা হবে না, কিন্তু তাদেরকেও যখন 4 ঘন্টা 5 ঘন্টা গিয়ে দাঁড়াতে হচ্ছে, বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে, বিভিন্ন অসুস্থতা সেগুলোকে সরিয়ে রেখে একদম গিয়ে দাঁড়াতে হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছিল। সেটা বিজেপির ওপর ক্ষোভ আমরা বলছি না, সেটা তৈরি হয়েছিল সামগ্রিক সিস্টেমটার উপর, এসআইআর সামগ্রিক যে সিস্টেমটা চলছে নির্বাচন কমিশন করছে তার উপরে। এবং তাদের যে সমস্যা, একটা সমস্যা তৈরি হয়েছিল, একটা ক্ষোভ তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইন পার্সন গিয়ে যখন দেশের প্রধান বিচারপতি তার সামনে দাঁড়িয়ে
একদম তার কথাগুলো রীতিমতন ব্যক্ত করেন, যে কোনো সাধারণ মানুষ, ভুক্তভোগী মানুষের কথাগুলো ব্যক্ত করেন, তখন কিন্তু অবশ্যই বেশ খানিকটা প্রভাব অন্তত ভোট বাক্সে পড়বেই, তেমন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবার আপনাদেরকে বলি, ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে ঠিক পশ্চিমবঙ্গে কোন জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে। তাদের ভরসা কি রয়েছে? ভোটার লিস্টে নাম একদম যে তাদের কথা অনুযায়ী স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হচ্ছে, এবং অবশ্যই আমরা দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টি এসআইআর টাকে সাপোর্ট করে সেটার সপক্ষে অ্যাডভার্টাইজ বানিয়ে বিভিন্ন প্রোমো সেগুলোকে শেয়ার পর্যন্ত করেছেন এসআইআর এর পক্ষে। একমাত্র একটি পার্টি ভারতীয় জনতা পার্টি, তারাই শুধুমাত্র এসআইআর এর পক্ষে, যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে তার পক্ষে। কারণ এসআইআর এর পক্ষে থাকা যে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষেই স্বাভাবিক, কারণ এসআইআর হবেই, প্রতি কয়েক বছর বাদে বাদে এসআইআর হওয়াটা নিয়ম দেশে। কিন্তু যেভাবে হচ্ছে, 1 মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে, একদম তাড়াহুড়ো করে বিএলওরা আত্মহত্যা করছেন, মানুষ আত্মহত্যা করছে, এই বিষয়গুলো তুলে ধরেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কাছে কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জের জায়গা। যেমন তারা কি বলছেন, তারা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য, সাংগঠনিক প্রধান, তিনি বলছেন যে তৃণমূল হারতে চলেছে, বিজেপি জিতবে, এটা সময়ের অপেক্ষা ইত্যাদি ঘটনা একদিকে, কিন্তু তিনি বলছেন এসআইআর এর প্রতি তাদেরও ক্ষোভ রয়েছে, এসআইআর এর সঠিকভাবে তৃণমূল কংগ্রেস তাদেরকে কাজ করতে দিচ্ছে না, জ্ঞানেশ কুমারের প্রতি তাদেরও ক্ষোভ রয়েছে। এখন ভারতীয় জনতা পার্টির যদি টার্গেট হয় 148, সবারই টার্গেট 148, কারণ 148 ম্যাজিক ফিগার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো সেই 148 যদি টার্গেট হয় ভারতীয় জনতা পার্টির একদম মূল কনসেন্ট্রেশনটা হচ্ছে হিন্দু ভোটারদেরকে এক ছাতার তলায় আনতে হবে। কিন্তু এবার এখানে সমস্যা কি হয়ে দাঁড়াচ্ছে, 294টা আসন পশ্চিমবঙ্গে, তার মধ্যে প্রায় 85টার মতন আসন, বা মোটামুটি 94টাই আসন ধরা যেতে পারে সংখ্যালঘু অধ্যুষিত। মূলত সংখ্যালঘুরাই সেখানে ঠিক করেন, ডিসাইসিভ ফ্যাক্টরটা তাদের হাতে রয়েছে। এরকম প্রায় 100টার মতন আসন রয়েছে, আমরা 94টা যদি ধরে নিই, তাহলে 200টা আসনের মধ্যে তাদের লড়াইটা মূলত। 200 আসনের মধ্যে লড়াই করে ভারতীয় জনতা পার্টিকে 148-এ পৌঁছাতে হবে। আমরা যদি ধরেও নিই যে বিভিন্ন রাজ্যে যেমন ঘোড়া কেনা বেচা হয়, সেটাও ভারতীয় জনতা পার্টির মাথায় রয়েছে, তাহলেও কিন্তু সংখ্যাটা মিনিমাম 130 পেতে হবে। তারপরে ঘোড়া কেনা বেচার কথা তারা ভাবতে পারে, কিন্তু মিনিমাম 130 কিন্তু তাদের পেতে হবে। তো সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লড়াইটা বেশ খানিকটা চাপের লড়াই, এবং তাদের হাতে কি রয়েছে, তাদের হাতে রয়েছে সংখ্যালঘু বিভিন্ন দলিত সম্প্রদায়ের বিভিন্ন ভোটার, যারা তাদেরকে ভোট দেয় না, তাদের নাম যদি এসআইআর এর মাধ্যমে বাদ চলে যায়, তাহলে ফাইনাল ভোটার লিস্টের পরে তারা হয়তো একটু বেশ খানিকটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারে। কিন্তু সবচেয়ে মূল যে জায়গাটা আমরা দেখতে পেয়েছি, এসআইআর চলাকালীন মতুয়াদের ভোট কেটে গিয়েছে। তাহলে ভারতীয় জনতা পার্টি, তাদের তো মূল ভোট ব্যাংকটাই ছিল মতুয়া ভোট ব্যাংক। গত 2019 সাল থেকে কন্টিনিউয়াসলি মতুয়া ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, কিন্তু তারপরেও তাদের ভোট কেটে গিয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে সমস্তটা মিলিয়ে মিশিয়ে রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, মানুষের মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে। তৃণমূল কংগ্রেস যে কোনো সরকার চলতে গেলেই তার বিরুদ্ধে বক্তব্য থাকে, কিন্তু মূল যে জায়গাটা, মূল যে একদম খেলা ঘোরানোর পদ্ধতি, সেগুলো কিন্তু গতকাল অনেকটাই সলভ করা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে, তেমন কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। তার কারণ লক্ষ্মীর ভান্ডার যাদেরকে দেওয়া হচ্ছে, সেটা যে কোনো বাড়ির যে কোনো মহিলারাই পাচ্ছেন, 60 বছর পর্যন্ত, 60 বছরের বেশি মহিলারা বার্ধক্য ভাতা পাচ্ছেন। সুতরাং সরাসরি একদম টাকা গিয়ে পড়া, এবং সেই টাকার পরিমাণ যখন ভোটের আগে বৃদ্ধি পায়, সেটা বিহারের ক্ষেত্রে যদি একটা বড় সড়ো কারণ হিসেবে দেখা দেয়, 10,000 টাকা করে পড়লো পকেটে এবং 10,000 টাকার বিনিময়ে ভোট দিয়ে দিলেন মানুষ, তাহলে কেন এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ডিসাইসিভ ভূমিকা নেবে না? এই প্রশ্ন যেমন থাকে, ঠিক তেমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও একদম কোমর বেঁধে এই মুহূর্তে লড়াই করছেন, তাদের বিভিন্ন প্রকল্পগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং নন্দীগ্রামে গিয়ে যেভাবে একদম তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর গড়ে
দাঁড়িয়ে থেকে যেভাবে লড়াইটা করলো এবং সেবাশ্রয় প্রকল্পটা দেখলাম প্রায় 1 মাস ধরে সেটাকে চালু করলো, সেটাকে নিয়ে রীতিমতো মানুষের মধ্যে ছড়িয়ে দিল, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটা কাজ করবে। এবং আরেকটা বিষয় এই মুহূর্তে যেটা অনেকটাই এগিয়েছিল, অনেকটাই একত্রিত হয়েছিল এত বছর ধরে, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে ভেঙে যাচ্ছে। বাম কংগ্রেস জোট আর হচ্ছে না এবারে। বাম কংগ্রেস জোট যদি না হয় তাহলে আদপে এই মুহূর্তে কিন্তু লড়াইটা বামেদের পক্ষেও যাবে না, কংগ্রেসের পক্ষেও যাবে না। এটা কয়েকটা ভোটের যে ট্রেন্ড সেটাকে দেখে আমরা অন্তত বলতে পারি। কংগ্রেস বলে দিয়েছে তারা 294টা আসনে লড়াই করবে এবং সম্পূর্ণভাবে সেটা সিদ্ধান্ত হয়েছে দিল্লির থেকে। তো এই মুহূর্তে বামফ্রন্ট বলতে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, প্রত্যেকটা পার্টি মিলিয়ে মিশিয়ে সিপিআই, সিপিআইএমএল, সিপিআইএম প্রত্যেকেই এই মুহূর্তে যেভাবে লড়াইটা করবে, আইএসএফ এর সাথে জোট করবে কিনা সেটা নিয়েও একটু এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে। কিন্তু অবশ্যই তাদের ভোট পার্সেন্টেজ কিছুটা বাড়তে পারে, কিন্তু তারা যে ডিসাইসিভ ভূমিকায় চলে যাবে না সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যম্ভাবী। এবং ত্রিশঙ্কু ভোট হওয়ার খুব একটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চান্স রয়েছে তেমন কিন্তু মনে হয় না। এবং ত্রিশঙ্কু জায়গায় এখনো পর্যন্ত মানুষ বামফ্রন্টকে চাইছে বা কংগ্রেসকে চাইছে, তেমন ভাবে কিন্তু বিষয়টা এখনো পর্যন্ত দাঁড়ায়নি। সুতরাং সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে এখন যে এসআইআর হওয়ার পরবর্তীতে পশ্চিমবঙ্গ হচ্ছে প্রথম রাজ্য যেখানে ভোট হবে এবং বিরোধী নেত্রী বা বিরোধী দল এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। বিরোধী দল বলতে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে একটা বিরোধী দল, বিজেপি বিরোধী দল বা এনডিএ বিরোধী দল। তো তারা কি পর্যায়ে যায়, তাদের রেজাল্ট কি হয়, সেদিকে তারা তাকিয়ে রয়েছে। তবে অবশ্যই বেশ কিছু ফ্যাক্টর যেমন কাজ করছে, অ্যান্টি ইনকামবেন্সি থাকবেই এবং মানুষের মনের ক্ষোভ, মানুষের মনের হতাশা সেগুলো থাকবেই, কিন্তু অবশ্যই তার মধ্যে যেগুলো পজিটিভ ফ্যাক্টর, যেগুলো নেগেটিভ ফ্যাক্টর, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। বিজেপি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সর্বসাধারণের পার্টি হয়ে উঠতে পারলো কি, এই বিষয়টা কিন্তু এইবারে এই ভোটেও কাজ করবে এবং এই ভোটেও কিন্তু সেই ডিভিডেন্ডটা যথাসম্ভব তৃণমূল কংগ্রেস আগের ভোটগুলোতে যেমন পেয়েছে এবারেও কিন্তু সেই ডিভিডেন্ডটা তারা পেতে চলেছে। কারণ বাদ বাকি যে শক্তিগুলো গড়ে উঠেছে সেটা আইএসএফ হতে পারে, জেইউপি হতে পারে, কিংবা তার সঙ্গে মিম হতে পারে, এগুলো সব ছোটখাটো শক্তি, বিভিন্ন জায়গায় কিছু কিছু তারা ছাপ ফেলার চেষ্টা করবে। ছাপ ফেলতে পারবে তেমন বলা যায় না, ছাপ ফেলার চেষ্টা করবে। বাম কংগ্রেস তাদের কিছু কোর ভোটার আছে, সেই ধরনের ভোটগুলো পাবে, কিন্তু মূল যে লড়াইটা সেই লড়াইটা কিন্তু দুটো শক্তির মধ্যেই হবে। এটা গদি দখলের লড়াইটা, সরকার দখলের লড়াইটা, সেটা কিন্তু মূলত দুটো শক্তির মধ্যেই হবে। হয় মমতার পক্ষে নয় মমতার বিরুদ্ধে, এই ধরনের একটা ভোট হতে চলেছে এই মুহূর্তে। এবং অবশ্যই অ্যান্টি মমতা কিছু যে ভোট ছিল, অ্যান্টি তৃণমূল বেশ কিছু যে ভোট ছিল, সেগুলোকে নিজেদের দিকে টানতে এই মুহূর্তে মরিয়া তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে সিভিক ভলেন্টিয়ারদের টাকা বাড়ালো, আশা কর্মীদের টাকা বাড়ালো, অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছে তাদের টাকা বাড়ালো, রাজ্য সরকারি কর্মচারী তাদের ডিএ বাড়ালো 4%, এবং তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডার সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে 500 টাকা করে মাসে বাড়ালো। 500 টাকা মাসে বাড়া মানে কিন্তু আপনারা বুঝুন যে একটা পরিবারের কাছে 6,000 টাকা, একজন পার্সন তার কাছে 6,000 টাকা। সুতরাং একটা পরিবারে যদি দুজন মহিলাও থাকেন তাদের কাছে 12,000 টাকা বছরে বাড়লো। এবং সামগ্রিকভাবে তাদের কত টাকা পৌঁছাবে, একজন যদি সাধারণ জেনারেল কাস্টের মহিলা থাকেন তিনি এখন বছরে পাবেন 18,000 টাকা। আর যদি এসসি এসটি সম্প্রদায়ের কোনো মহিলা এই টাকা পান তাহলে তিনি পাবেন 20,400 টাকা। অবশ্যই এই মুহূর্তে একটা বড়সড় ডিসাইসিভ ফ্যাক্টর হতে পারে এটা, এবং হবে। এই ধরনের ঘটনা আগেও আমরা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দেখেছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু এই সমস্ত কিছুর পরেও শেষমেশ থাকে মানুষের ভোট। মানুষ কোন দিকে ভোট দেবে এখন সেটা মানুষকেই ঠিক করতে হবে। মানুষ কার পক্ষে ভোট দেবে, মানুষ যাকে দেখছে তাকেই রাখতে চায় নাকি অন্য নতুন কোনো পরিবর্তন চায়, সেটা মানুষ ঠিক করবে। আপনারা কি চাইছেন, আমাদের যারা দর্শক তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা কাকে আবারও দেখতে চান, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার যে স্বপ্নগুলো দেখায় সেই স্বপ্নগুলো? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা দেখবো, আমরা সেই নিয়েও আলোচনা করব। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।